আসসালামু আলাইকুম সবাইকে। অপবাদের আড়ালে প্রেম গল্পের 18 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। অদিতি বলল, মা এই গয়নাগাটি খুলে ফেলবো, আমার অসহ্য লাগছে। ভাইমা কিছু একটা ভাবলেন, তারপরে বললেন, মেহমানরা আছে বাইরে, আরো কিছু সময় পরে থাক। অদিতি অবাক হলো, মায়ের চোখ মুখ সুবিধার লাগছিল না, মনে হচ্ছিল কিছু একটা লুকাচ্ছে। এখনো এগুলো আর পরে রাখার মানে কি? তবু অদিতি বরাবরই বাধ্যগত মেয়ে, ও সেভাবেই গয়নার শাড়ি পরে থাকলো। ভাইমা কাপড় ভাঁজ করে সেগুলো হাতে নিয়ে তোফাজ্জলের রুমে ঢুকলেন। তোফাজ্জল সবে ফোন কেটেছেন, উনি বিছানার উপর বসে আছেন, কিছু একটা ভাবছেন যেন। ভাইমা শুকনো ঢুক গিলে ওনার পাশে বসলেন, কাঁধে হাত রেখে জিজ্ঞেস করলেন, খবর পেলেন? তোফাজ্জল উঠে দাঁড়ালেন, পেছনে ঘুরে গরুগম্ভীর গলায় এটুকু বললেন শুধু, গ্রামবাসীদের চলে যাওয়া দরকার। ভাইমা উঠে দাঁড়ালেন, বিস্মিত হয়ে বললেন, কি খবর পেলেন সেটা তো আগে বলুন, ধ্রুব সম্পর্কে কি বলেছে ওরা? তোফাজ্জল উত্তর দিলেন না, পাঞ্জাবি ঠিক করে বাইরে বেরিয়ে এলেন। ভাইমা দাঁড়িয়ে রইলেন সেভাবেই। ধ্রুব তোফাজ্জলকে দেখে ইফাজকে রেখে উঠে দাঁড়ালো। ওর ভ্রু কুচকানো, তোফাজ্জলকে দেখে সুবিধার লাগছিল না। তোফাজ্জল সবার দিকে চেয়ে পুরনো সড়ক ভাবগম্ভীর কণ্ঠে বললেন, খাওয়া দাওয়া শেষ হলে আপনারা বাড়ি গিয়ে বিশ্রাম নিন। মেহমানদের মধ্যে এটা শুনে কিছুটা শেরগোল পড়ে গেল হঠাৎ। তোফাজ্জল সেটা দেখে বললেন, আমার মেয়ের পড়াশোনা শেষ হয়নি, তাই আমি নিজে এই বিয়েতে মানা করে দিয়েছি। আমার মেয়ে রাজি না এই বিয়েতে, আমার মেয়ের ইচ্ছায় আমার ইচ্ছা। কথাগুলো শুনে ধ্রুব আহাম্মকের নেই তোফাজ্জলের দিকে তাকিয়ে রইল। উনি কবে থেকে সন্তানদের ইচ্ছা অনিচ্ছার মূল্য দেওয়া শুরু করেছেন? আজ কেন যেন তোফাজ্জলকে দেখে স্বাভাবিক লাগছিল না। অদিতি ঘর থেকে এসব কথা শুনে খুশিতে মুখে চাপা হাত দিয়ে পালঙ্কে বসে পড়লো। ওর চোখে জল জমে গেছে রীতিমতো। তোফাজ্জলের এমন কথা ওর নিজেরই বিশ্বাস হচ্ছে না। ফ্রুকুচকে আছে এখনো, ওর এসব কাণ্ড বিশ্বাসযোগ্য লাগছে না মোটেও। তোফাজ্জল নিজের সন্তানদের ইচ্ছাকে এত দাম দেন না, অথচ গ্রামবাসীকে এমন ভাবে বললেন যেন উনি একজন আদর্শ বাপ। শেষমেশ মেহমানরা চলে গেল সবাই। তোফাজ্জল ইফাজকে ধ্রুবর কাছ থেকে টেনে নিয়ে ঘরে ঢুকে ঘরের খিল দিলেন। ধ্রুব বাইরেই দাঁড়িয়ে রইল তখনও। ঘরে ঢুকে ধ্রুব সোজা ইমনকে কল দিলেন। ইমন সবাই বাইরে থেকে ফিরে নিজের ঘরে ঢুকছিল। ধ্রুবর কল পেয়ে ফোন লাউড স্পিকারে দিয়ে ও শার্ট খুলতে খুলতে বলল, কিরে ঘটনা কদ্দূর? ধ্রুব কিছুটা চিন্তা নিয়ে বলল, ডোন্ট নো, আমার অদিতির বাবাকে সুবিধার লাগছে না। ইমন গা থেকে টি শার্ট খুলতে খুলতে অবাক হয়ে বলল, ওই বেটা কি তোর অ্যাক্টিং ধরে ফেললো নাকি? ধ্রুব কোমরে হাত দিয়ে ভাবুক গলায় বলল, জানি না, আমার সন্দেহ হচ্ছে, মনে হচ্ছে উনি ভেতরে ভেতরে তালগুল কিছু একটা পাকাচ্ছেন। ইমন এবার হেসে বলল, তোর শ্বশুর তো তোর মতোই ক্রিমিনাল মাইন্ডের, জমবে ভালো তোদের। ধ্রুব ভ্রু কুচকালো, চূড়ান্ত বিরক্ত হয়ে বলল, হয়েছে মজা করা, এখন আমাকে আইডিয়া দে কি করবো এখন। ইমন গালচুলকে বিভ্রান্তি নিয়ে বলল, তুই তোর নিজের মতো কাজ চালিয়ে যা, অ্যান্ড ওনাদের প্রতিক্রিয়া দেখে যা, আমার কেন যেন মনে হচ্ছে রেজাল্ট পজিটিভ। ধ্রুব ভ্রু বাঁকিয়ে বলল, বাট আমার তো মনে হচ্ছে না। ইমন ভ্রু বাঁকিয়ে বলল, তুই আমার কথা মতো কাজ কর, এটা তো মাত্র ডোজ নাম্বার 1 দিলি, বাকিগুলো ধীরে ধীরে সময় মতো দিয়ে দিবি, এখন আরাম করে ঘুমাম। তারপর আবার ইমন জিব্বা কামড়ে বলল, ও সবে মাত্র 10টা বাজে, তুমি তো আবার রাত 4টা না বাজলে ঘুমাও না, আচ্ছা বাই তাহলে। ধ্রুব ফোন কেটে দিল, তারপর সেটা টেবিলের উপর রেখে বিছানায় বসলো। দু হাতে মাথার চুল খামচে ধরে মাথা নিচু করে বসে থাকলো। তোফাজ্জল ওই দিন রাতভর চিন্তায় ছিলেন। যে খবর দিয়েছে তার মতো ধ্রুব বরিশালে থাকে, ভালো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে ফটোগ্রাফির কাজ করে, মাসে 34,000 টাকা স্যালারি, ছেলে ভালো, বাবা মা দুজনেই অবসরপ্রাপ্ত শিক্ষক, ভালো পরিবার। অদিতির জন্য এমন ছেলে ভাবাই যায়। তোফাজ্জল সেদিন পুরোটা রাত ঘুমাতে পারলেন না, শুধু ভাবলেন ধ্রুবর সম্পর্কে। গ্রামের লোকদের যে হিংসা প্রতিশোধ পরায়ণতার নজর তার পরিবারের উপর পড়েছে, তাতে যে কেউ যে কোনো ষড়যন্ত্র করে ফেলতে পারে। তোফাজ্জলের উচিত দ্রুত অদিতির বিয়ে দিয়ে দেয়া। গ্রামের লোকদের থেকে নিজের সম্মান রাখতে এছাড়া আর কোনো উপায় নেই। তবে যে ছেলের কাছে তিনি খবর নিয়েছেন সে 8 ঘন্টার ভেতর দ্রুত ধ্রুবর সম্পর্কে সব বলে দিল, ও যেন পূর্ব থেকেই সব জানতো। ব্যাপারটা একটু খটকা লাগলেও পরে মনের ভুল ভেবে এড়িয়ে গেলেন উনি। তোফাজ্জল রাতের শেষ প্রহরে সিদ্ধান্ত নিলেন, তিনি ধ্রুবর সঙ্গে কথা বলবেন, অদিতির কথাও তুলবেন। ধ্রুব যদি ভালো ছেলে হয় তাহলে তার ভদ্র শান্তশিষ্ট মেয়ে অদিতির জন্য মন্দ হবে না। সকালে আগের মতোই ধ্রুব সকাল সকাল উঠল। ঘড়ির কাঁটায় তখন সবেমাত্র 8টা। ধ্রুব খেতে বসেছে, পাশে তোফাজ্জল বসা। তোফাজ্জল গাঢ় চোখে তাকে নজরে রাখছেন। ধ্রুব ফাহিমার সঙ্গে মন খুলে গল্প করছেন, ইফাজের সঙ্গে টুকটাক কথা চালাচ্ছে। তোফাজ্জল ওই দিন সারাদিন ধ্রুবকে নিয়ে নিজের চোখে দেখলেন, তার চলাফেরা, কথাবার্তার ধরন, গ্রামের লোকদের সঙ্গে ব্যবহার, সবকিছু দেখলেন। এসব দেখে তিনি এ পর্যায়ে সন্তুষ্ট হলেন এবং সিদ্ধান্ত নিলেন ধ্রুব অদিতির জন্যই উপযুক্ত। পরদিন সকালে তোফাজ্জল ঘুম থেকে উঠে ধ্রুবর বাংলোর সামনে গিয়ে দাঁড়ালেন। ধ্রুব তখন রুমে ফোনে ইমনের সঙ্গে কথা বলছিল। তোফাজ্জল ঘরে পায়চারি করতে করতে ভাবছেন ধ্রুবর সামনে কথাটা কিভাবে তুলবেন। ফাহিমা কাপড় মিলে দিতে দিতে উঠানে স্বামীকে উসখুস করতে দেখে এগিয়ে গেলেন উনার পাশে। উনার দ্বিধা দূর করার জন্য বললেন, এত কি ভাবছেন, বলে ফেলুন, মেয়ের জন্য ভালো পাত্র পেলে আমাদের ইগো সরিয়ে বলতে দোষ কি? তোফাজ্জল ফাহিমার দিকে তাকিয়ে কিছুটা অন্যমনস্কভাবে বললেন, ধ্রুবকে কি আমরা নিজেদের ভুল ভেবে নিচ্ছি না তো? ও যদি। ফাহিমা তার কথা থামিয়ে বললেন, অমন কিছুই না, আপনি যান, কথা বলুন, আপনার বিচার কখনো ভুল হয় না। তোফাজ্জল ফাহিমার কথোপকথন দূর থেকে শুনে ইফাজ এক দূরে অদিতির ঘরে গেল। অদিতি তখন নিজের বিছানা গোছাচ্ছিল। ইফাজ গিয়ে বিছানার উপর লাফিয়ে পড়লো। ঝাড়ু হাতে অদিতি রেগে গেল, রাগ দেখিয়ে বলল, মাত্র বিছানা গুছিয়েছি, ময়লা করে ফেলবি, উঠ বিছানা থেকে। ইফাজ দ্রুত ভ্রু নাচিয়ে নাচিয়ে বলল, যা বলতে এসেছি না, শুনলে তুমি আমাকে কুলে তুলে নাচবে। অদিতি বিরক্ত হয়ে বলল, কি খবর? ইফাজ ঠোঁট বাঁকিয়ে বলল, আগে চকলেট দাও তারপর বলবো। অদিতি পাত্তা দিল না।
ইফাজ বোধহয় আবারও ঢপ মারছে। ও ঝাড়ু দিয়ে বিছানার আরেক পাশ ঝাড়তে ঝাড়তে বলল, আমার কাছে চকলেট নেই, ভাগ এখান থেকে। ইফাজ এবার অদিতির কাছে ঝুঁকে ফিসফিস করে বলল, তোমার আর ধ্রুব ভাইয়ের নামে খবর আছে গো, খবর আছে। অদিতির বুক কেঁপে উঠলো। ঝাড়ু হাতে ও অবাক হয়ে ইফাজের দিকে তাকালো। ইফাজ হাসছে। অদিতি ফাঁকা ঢুক গিলে আশেপাশে কেউ আছে কিনা দেখে নিল। দরজায় খিল তুলে দিল, তারপরও দ্রুত ডয়ার থেকে চকলেট নিয়ে ইফাজের হাতে দিয়ে বলল, কি কি খবর বল আমাকে। ইফাজ চকলেট খেতে খেতে জবাব দিল, আব্বা তোমার বিয়ের কথা বলবে আজ ধ্রুব ভাইয়ের সঙ্গে। আমি শুনেছি মা আর আব্বা কথা বলছেন, ধ্রুব ভাইয়ের কাছে তোমার নাম প্রস্তাব রাখবেন। অদিতির সমস্ত রুহু যেন একথা শুনে মুহূর্তে কেঁপে খান খান হয়ে গেল। ও শটান দাঁড়িয়ে গেল, চোখ বড় বড় করে তাকালো ইফাজের দিকে। অবিশ্বাস্য গলায় বলল, তুই ফাজলামো করছিস আমার সঙ্গে? ইফাজ হেসে হেসে বলল, ফাজলামো না, যা শুনেছি তাই বলেছি, বিশ্বাস করলে করো না করলে নাই। অদিতি থ হয়ে দাঁড়িয়ে রইল। ইফাজের কথা শুনে মনে হচ্ছে না ও মিথ্যা বলছে। অদিতিকে রোবটের মতো দাঁড়িয়ে থাকতে দেখে ইফাজ হেসে বিছানার উপর উঠে অদিতির গলা জড়িয়ে ধরে বলল, ধ্রুব ভাইকে আমার হেব্বি লাগে, তোমার সঙ্গে বিয়ে হলে আমি এখন থেকে তাকে সবার সামনে দুলাভাই ডাকবো, আর একাকি ডাকতে হবে না। অদিতি ভ্রু কুচকালো, কাপা গলায় বলল, একাকি দুলাভাই মানে? ইফাজ অদিতিকে ছেড়ে দিয়ে হতাশ গলায় ঠুট উল্টে বলল, ধ্রুব ভাই আমার ওনার ক্যামেরা দিয়ে শর্ত দিয়েছেন যেন আমি তাকে একা পেলে দুলাভাই বলে ডাকি, আর কাউকে যেন দুলাভাই না ডাকি। অদিতি ভ্রু কুচকে চেয়ে রইল ইফাজের দিকে, পরপর শব্দ করে হেসে ফেললো। অদিতি ইফাজকে কুলে নিয়ে বলল, ক্যামেরা একেবারে দিয়ে দিয়েছেন? ইফাজ স্কুল থেকে নামার জন্য ছটফট করতে করতে উত্তর দিল, হ্যাঁ, সঙ্গে ফিল্ম দিয়েছেন এতগুলো। অদিতি হেসে ইফাজের গালে চুমু খেলো। ইফাজ লজ্জা পেয়ে গেল যেন। ও কুল থেকে নেমে এক দূরে বাইরে চলে গেল। অদিতি এবার বুকে হাত চেপে জোরে জোরে শ্বাস ফেলতে লাগলো। ওর সারা শরীর কাঁপছে রীতিমতো। ও কি শুনছে এগুলা? অদিতি সোজা দৌড়ে জানালার কাছে গিয়ে দাঁড়ালো, কান পেতে শোনার চেষ্টা করলো বাবা মায়ের কথা। হঠাৎ তুফাজ্জল ফাহিমার কথার মধ্যে বাইরে থেকে এসে ঢুকলো সেদিনের বিচারে সেই ছেলেটা, নাম সুমন। উঠোনের সামনে এসে ডাকলো, চাচা আছেন বাড়িতে? তুফাজ্জল কথার মধ্যে ভ্রু কুচকালেন, সদর গেটের দিকে তাকালেন ফিরে। ফাহিমা মানুষ দেখে আঁচল দিয়ে মাথা ডেকে ঘরের ভেতর ঢুকে গেল। সুমনের হাতে ব্যাগ। সে এগিয়ে গিয়ে মুখোমুখি হয়ে দাঁড়ালো তুফাজ্জলের। তুফাজ্জল ভ্রু কুচকে তার দিকে তাকালেন। সুমন হেসে বলল, আপনার বিচারে আমি গ্রাম থেকে চলে যাচ্ছি চাচা, তবে যার আগে কিছু জানিয়ে যেতে চাই। তুফাজ্জল বললেন, পরে জানিও, আমি ব্যস্ত এখন। তুফাজ্জল কথা বলে ধ্রুবর ঘরে ঢুকবেন, তার আগে সুমন বলল, আপনার ঘরে যে আপনি এক চরিত্রহীনাকে জায়গা দিয়েছেন সেটা গ্রামবাসীকে জানিয়ে দিয়ে এলাম চাচা। তুফাজ্জল থেমে গেল মুহূর্তেই, ভ্রু কুচকালেন। সুমনের দিকে ফিরে বললেন, মানে? সুমন তুফাজ্জলের বিস্মিত মুখের দিকে চেয়ে বিশ্রী হাসলো, মুখ এগিয়ে আনলো ওনার দিকে, হাসি ঠুটে ঝুলিয়ে রেখেই বলল, এই যে আপনি ধ্রুব ইয়ামিন নামক একজন বরিশালের লোক নিয়ে নিজের ঘরে জায়গা দিয়েছেন, সে আসলে ঢাকার মন্ত্রীর বজ্জাত উগ্র চরিত্রহীন ছেলে। গ্রামে এসেছে গ্রামের মেয়েদের গোপনে ফুসলানোর জন্য। আপনি গ্রামের প্রধান হয়ে সেই ছেলেকে নিজের ওই বাড়িতে জায়গা দিয়েছেন। আপনার যুবতী মেয়ে কি আদৌ প্রেম করছে না তার সঙ্গে, তার গ্যারান্টি কি? আর আপনি যে ইচ্ছে করে গ্রামের বাকি মেয়েদের বিপদে ফেলছেন না, তারই বা গ্যারান্টি কি? অদিতি ওদের কথা শুনতে পারছে না, তবু ওর মন কেন যেন কু ডাকছে। ওর হাসি খুশি মুখটা মুহূর্তের মধ্যে মলিন হয়ে গেল। ওদের কথা বলার ভঙ্গি ওর ভালো লাগছে না। অদিতি ধীর পায়ে জানলা থেকে সরে দাঁড়ালো, আস্তে করে সদর দরজার সামনে এসে দাঁড়িয়ে পর্দার আড়ালে তাকালো বাইরে। তুফাজ্জল রেগে তাকালেন সুমনের দিকে, তারপর বললেন, আমার সঙ্গে বেয়াদবি আমি বরদাস্ত করবো না সুমন। কি প্রমাণ আছে তোমার কাছে? আমি খবর নিয়েছি ধ্রুব ভালো ছেলে। সুমন হালকা হাসলো কথাগুলো শুনে। ওর ফোন নিয়ে তুফাজ্জলকে একটা একটা করে ছবি দেখালো। তুফাজ্জল দেখলেন ধ্রুব একটা নীল শাড়ি পরা মেয়েকে জড়িয়ে ধরে আছে, যার মুখ দেখা যাচ্ছে না, শুধু পেছনের দিকে দেখা যাচ্ছে। পরের ছবিতে ধ্রুব ওই মেয়ের কপালে চুমু খাচ্ছে, আরেক ছবিতে ধ্রুব ওর মেয়ের গালে চুমু খাচ্ছে। এসব দেখে তুফাজ্জলের মাথায় রীতিমতো বাজ পড়ল। অদিতি দূর থেকে এসব ছবি দেখে আটকে উঠে মুখে হাত চেপে সরে গেল দুকদম। এটা তো ওর ছবি, ওর কিডন্যাপের দিনের ছবি। এটা সুমন ভাইয়ের হাতে কি করে এলো? অদিতির ঘাম ছুটে গেছে মাথার দিকে। কি হচ্ছে সামনে? এসব আন্দাজ করতে পারছে এক্ষুনি। অদিতির শ্বাস প্রশ্বাস এলোমেলো হয়ে গেল। ধ্রুব কোথায় এই মুহূর্তে? তুফাজ্জল হতভম্ব হয়ে গেলেন ছবিগুলো দেখে। উনি এবার চেঁচিয়ে ডাকলেন, ধ্রুব বাইরে বেরো। ধ্রুব রুমে ইমনের সঙ্গে কথা বলছিল। তুফাজ্জলের হাক ডাক শুনে ও দ্রুত ফোন কেটে ভদ্রছেলের মতো শার্ট ঠিকঠাক করে বেরিয়ে বাইরে এলো। তুফাজ্জলের পাশে সুমনকে বিশ্রী হাসি হাসতে দেখে ধ্রুব ভ্রু কুচকে তাকালো। তুফাজ্জল সুমনের ফোন নিয়ে ধ্রুবর সামনে দাঁড়ালেন। শুরুতেই জিজ্ঞেস করলেন, তুমি কোথায় থাকো? ধ্রুব থমকালো। এই ধরনের প্রশ্ন এখন হুটহাট করার মতো নয়। ধ্রুব চুপ করে আছে দেখে তুফাজ্জল রেগে বললেন, কোথায় থাকো তুমি? আমার বাড়িতে কি উদ্দেশ্যে এসেছো? ধ্রুব মাথা বাঁকিয়ে দূরে অদিতির হতভম্ব ভয়ার্ত চোখের দিকে তাকালো। অদিতির চোখ মুখ ছিল চূড়ান্ত ভয়ার্ত। ও ধ্রুবর দিকে চেয়ে শুকনো ঢুক গিলে চোখ নামিয়ে ফেললো। ধ্রুব বুঝতে পারলো ও ধরা পড়ে গেছে। ও শান্ত চোখে তুফাজ্জলের দিকে তাকালো। কণ্ঠটা বোধহয় একটু কাঁপলো। ও বলল, আমি ঢাকায় থাকি। তুফাজ্জল এবার যেন রেগে ফেটে পড়লেন। তারপর বললেন, ঢাকায় থাকো? ঢাকার মন্ত্রী বাবার বজ্জাত উগ্র একটা ছেলে এই গ্রামে ফষ্টি নষ্টি করার জন্য এসেছো? এর বাইরে আর কিছু বলার আছে তোমার? ধ্রুব রাগলো ভেতরে ভেতরে। আজ পর্যন্ত ওর সঙ্গে এতটা গলা উঁচু করে চিৎকার করে কথা বলার সাহস পায়নি কেউ। ধ্রুব দেয়নি কাউকে সেই সাহসটুকু, অথচ তুফাজ্জলকে যা তা গলায় বলে যাচ্ছেন। ধ্রুব রাগ নিয়ন্ত্রণ করে শান্ত গলায় বলল, আমি এমন ছেলে নয় আঙ্কেল, আমার মিথ্যা বলার কারণ ছিল। আপনি শান্ত হন, আমি এক্সপ্লেন করবো আপনাকে। তুফাজ্জল শুনলই না ধ্রুব কি বলল। উনি রেগে বললেন, কি এক্সপ্লেন করবে তুমি? এসব
বলে সুমনের থেকে ফোন নিয়ে ধ্রুবকে ছবিগুলো দেখালেন। ধ্রুব ছবিগুলো দেখে ওর চোখ বড় বড় হয়ে গেল। এটা তো ওর আর অদিতির ছবি। ও হাম্মগের মতো দ্রুত মাথা তুলে দূরে অদিতির দিকে তাকালো। অদিতির চোখ টলমলে। অদিতি জানে যে এখানে কেটে ফেলে দিলেও এই মেয়েটা যে অদিতি সেটা স্বীকার করবে না, বরং নিজের ঘাড়ে নিবে চরিত্রহীনের অপবাদ। কিন্তু অদিতি জানে ধ্রুবর জীবনে অদিতি সর্বপ্রথম নারী। ধ্রুব অদিতির থেকে চোখ সরিয়ে ফেললো, মাথাটা নামিয়ে ফেললো, উত্তর দিল না কিছু। তোফাজ্জল বললেন, উত্তর দাও, আমার গ্রামে আমার ওই বাড়িতে তুমি মিথ্যা বলে থাকছিলে এতদিন, তোমার উদ্দেশ্য কি? তোফাজ্জল একটু থামলেন, অবিশ্বাস নিয়ে আবার বললেন, ধ্রুব তুমি কি নারী পাচার করো? ধ্রুব থমকালো, মাথা তুলে হতভম্ব হয়ে তাকালো তোফাজ্জলের দিকে। তারপর বলল, আমি এমন ছেলে নই, আমার ছবির এই মেয়েটাকে আমি ভালোবাসি, ব্যাস, আর কিছু না। আমাদের সম্পর্ক পবিত্র, ছবিতে যা দেখাচ্ছে আমাদের মধ্যে তেমন কোনো নোংরা সম্পর্ক নেই। তোফাজ্জল চোখ বুজে শ্বাস ছাড়লেন, হেসে তাচ্ছিল্য করে বললেন, বুঝতে পারছি এ কেমন ভালোবাসা। এই মেয়ের বাপের জন্য আজ আমার আফসোস হচ্ছে, এলোমেলো শাড়ি পরে ঢলাঢলি করে তোমার সঙ্গে। দুষ্টা এই মেয়ের না, দুষ্টা ওদের বাবা মায়ের, যারা ওদের ঘরে একটা নোংরা মেয়ে পয়দা করেছে। ধ্রুব এবার আর নিজেকে একটু সামলাতে পারলো না, আঙুল দিয়ে চেঁচিয়ে উঠলো। তারপর বলল, এনাফ আঙ্কেল, আপনি আমাকে বাজে কথা বলার, খারাপ বলার, নষ্ট বলার যা ইচ্ছা বলুন, ওকে নয়, ওকে একদম নয়। আমি জানি ও কতটা পিওর একটা মেয়ে, আপনি জানেন না, কিচ্ছু জানেন না আপনি। তোফাজ্জল রাগের মাথায় কি বলেছেন উনি নিজেও জানেন না। মূলত উনি আহত হয়েছেন, উনার গৌরবাজ আহত হয়েছে। ধ্রুবকে এত ভালোভাবেন, উনার বিচার কখনো ভুল হয় না, সেটাই জানতেন উনি। আজ উনার চোখে বিচার নস্যাৎ প্রমাণিত হয়েছে। নিজের প্রতি নিজেরই ঘেন্না ধরে গেল তোফাজ্জলের। ধ্রুবর চোখ মারাত্মক লাল হয়ে আছে, যে কোনো মুহূর্তে ও তোফাজ্জলকে। ধ্রুব রেগে গিয়ে অদিতির দিকে তাকালো। অদিতি ততক্ষণে কেঁদে ফেলেছে। ফাহিমার চেঁচানো শুনে দৌড়ে এলেন বাইরে। ততক্ষণে যা ঘটার ঘটে গেছে। ধ্রুব নিজেকে শান্ত করলো শুধুমাত্র অদিতির চোখের পানি দেখে। শুধু অদিতির বাবা বলে ও নিজেকে ছোট করে বলল, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আঙ্কেল, আপনি রাগের মেজাজে আছেন, আমরা বসে কথা বলি প্লিজ। তোফাজ্জল থামলেন, শান্ত চোখে ধ্রুবকে দেখলেন, পরে সাপ সাপ জানিয়ে বললেন, তুমি আজকে এই গ্রাম থেকে এক্ষুনি এই মুহূর্তে চলে যাবে, তোমার ব্যাগপত্র গুছাও। ধ্রুব এবার যেন মারাত্মক অধৈর্য হলো, অস্থির ভঙ্গিতে এগিয়ে এলো 2 কদম। তারপর বলল, আঙ্কেল আমি এক্সপ্লেন করবো সব, প্লিজ আমাকে জাস্ট 2 মিনিট সময় দিন। অদিতি শুধু তাকিয়েছিল ধ্রুবর দিকে। ধ্রুব যে জীবনেও কারো কাছে মাথা নত করে, কাউকে অনুরোধ করে কিভাবে শিখেনি, আজ অদিতির জন্য কারো সামনে মাথা নত করলো। অদিতি এসব দেখার আগে কেন ধ্রুবকে রাগ দেখিয়ে চলে যেতে বললো না, কেন ধ্রুবকে নিজের লাইফে আসার জন্য লাই দিল। বড্ড আফসোস হচ্ছে অদিতির। অপরাধবোধে অদিতির গা জ্বলে উঠলো যেন। ও মাথা নাড়িয়ে টলমলে চোখে চেয়ে বিড়বিড় করে বলল, চলে যান ধ্রুব, চলে যান, আর কত অপমান সইবেন। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। সবাই প্লিজ ভিডিওতে একটা লাইক দিন, আর পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নেবেন। আর সবাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।